1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, এই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সম্পর্কিত যে প্রশ্নগুলো আমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের 3য় অধ্যায় আছে, সেখান থেকে বেছে বেছে যে প্রশ্নগুলো তোমাদের সামনে আজকে আমি বলবো, সেগুলো কিন্তু একদম রেডি করবে। এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে সোজা সাপটা সোজা চোখে এই প্রশ্নগুলো রেডি করবে, এটা আমার বিশ্বাস। আর একটা কথা বলি, অনলাইন ক্লাসের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নম্বরে। এবারে শুরু করি। মহাবিদ্রোহ 1857 সালে মহাবিদ্রোহ সারা ভারতবর্ষে তোলপাড় করা বিদ্রোহ। কেউ বলেছেন এটা সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ, কেউ বলেছেন এটি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, কেউ বলেছেন একটি সামন্ততন্ত্র তান্ত্রিক, কেউ বলেছেন না এটি শুধু সিপাহী বিদ্রোহ। এরকম অনেক ঐতিহাসিক অনেকেই এই বিদ্রোহ সম্পর্কে তাদের মতামত তুলে ধরেছেন। আমরা এই বিদ্রোহটাকে যদি একটু ছোট্ট করে আলোচনা করি যে কি ছিল এই বিদ্রোহে। বিদ্রোহ ছিল রাজনৈতিক কারণ, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি করিয়েছি আমাদের স্টুডেন্টদের। সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ আমি করিয়েছি আমাদের স্টুডেন্টদের। গণবিদ্রোহ কাকে বলা হয় সেটাও করিয়েছি। অর্থাৎ বোর্ডে যে প্রশ্নগুলো লিখেছি এর বারও কিন্তু বেশ কটা প্রশ্ন আমি কিন্তু করিয়েছি। তার মধ্য থেকে এই প্রশ্নগুলো আমি কিন্তু তোমাদের সামনে এনেছি যে তোমরা এগুলো রেডি করবেই। কেমন দেখো, মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে, সামরিক কারণ আছে, প্রত্যক্ষ কারণ আছে, সামাজিক কারণ আছে। এতগুলো কারণের ফল মহাবিদ্রোহ। সেই মহাবিদ্রোহের আমরা যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব, প্রথমেই বলি মহাবিদ্রোহকে কেন এটাকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায়। এই কারণে বলা যায় যে 1857 সালের আগ পর্যন্ত যতগুলো বিদ্রোহ হয়েছে সমস্ত বিদ্রোহগুলো আঞ্চলিকতা দোষে দুষ্ট। অর্থাৎ প্রত্যেকটা বিদ্রোহ কোনো না কোনো উপজাতি দ্বারা বা জনগোষ্ঠী দ্বারা বা একটা কৃষক সম্প্রদায়ের দ্বারা আন্দোলনগুলো হচ্ছে। সন্ন্যাসী বিদ্রোহ, কোল বিদ্রোহ আমরা পাবো, হচ্ছে তারপরে হচ্ছে ফরাজি আন্দোলন, এগুলো পাবো। তো এই যে আন্দোলনগুলো হচ্ছে সমস্ত আন্দোলনগুলো কিন্তু আঞ্চলিক আন্দোলন, এবং সমস্ত আন্দোলনগুলো সেই বিশেষ শ্রেণীর মানুষ দ্বারা পরিচালিত হচ্ছে। যেমন সন্ন্যাসী ফকির বিদ্রোহ ভারতের প্রথম কৃষক বিদ্রোহ, এবং এটা একমাত্র সন্ন্যাসী ও ফকিরদের দ্বারা আন্দোলন হচ্ছে। 1831 সালে কোল বিদ্রোহ হচ্ছে, বাংলার ওয়াবি আন্দোলন হচ্ছে, বাংলার ফরাজি আন্দোলন হচ্ছে মুসলিমদের দ্বারা পরিচালিত, যদিও এখানে হিন্দুদের অংশগ্রহণ ছিল। কিন্তু এতগুলো বিদ্রোহের পরে আমরা দেখব ব্রিটিশের শেষ কাঁপিয়ে দেওয়া বিদ্রোহ মহাবিদ্রোহ। তো এই মহাবিদ্রোহ ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে ছুঁয়ে গিয়েছিল। শুধু বাংলা, শুধু পাঞ্জাব, শুধু মহারাষ্ট্র নয়, উত্তরপ্রদেশ, দিল্লি, কানপুর, অযোধ্যা, সমস্ত জায়গাটাই ম্যাক্সিমাম জায়গাটা ছুঁয়ে গিয়েছিল। এই জন্য এটাকে আমরা বলছি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম একদিকে। অন্যদিকে বলবো যে এই বিদ্রোহে কারা সামিল হয়নি, সমস্ত শ্রেণীর মানুষ সামিল হয়েছিল। কৃষক, জমিদারিচ্যুত জমিদাররা, তাদের পাইক বরকন্দাজরা, তাদের লেখনী যারা করতো, যে ধোপার কাজ করতো তারা, কৃষকরা এখানে অংশগ্রহণ করেছে, সাধারণ মানুষ এখানে অংশগ্রহণ করেছে, কর্মচ্যুত সৈনিকরা এখানে অংশগ্রহণ করেছে। সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু এই মহাবিদ্রোহে কিন্তু অংশগ্রহণ করেছিল। তো সেই দিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। নেক্সট হচ্ছে এটা স্বতঃস্ফূর্ত একটা গণ আন্দোলন ছিল। স্বতঃস্ফূর্ত কেন বলবো, কারণ এখানে সমস্ত মানুষগুলোকে আলাদাভাবে বলতে হয়নি চলো আন্দোলনে বা বিদ্রোহে নামতে হবে। বিদ্রোহ যে শুরু হচ্ছে ব্রিটিশ বিরোধী মানসিকতা তাঁতিদের মধ্যেও ছিল, মুচিদের মধ্যেও ছিল, নিম্ন শ্রেণীর মানুষদের মধ্যেও ছিল, উচ্চ শ্রেণীর মানুষদের মধ্যে ছিল, জমিদারচ্যুত জমিদার শ্রেণীর মানুষের মধ্যেও ছিল, জমিদারের সঙ্গে যুক্ত ছিল যারা জীবিকা অর্জন করত তারাও ছিল। এই মানুষগুলো এখানে অংশগ্রহণ করছে। সামন্ত শ্রেণীর মানুষগুলো
তারাও এখানে অংশগ্রহণ করেছে। সুতরাং এই দিক থেকে বলবো এই আন্দোলনটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। তাহলে এইভাবে আমরা যদি প্রত্যেকটা প্রশ্নের মূল জিনিসটাকে জানবার চেষ্টা করি তাহলে কিন্তু উত্তরটা আমাদের কমপ্লিট হবে। নেক্সট প্রশ্ন, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন রেখেছি, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ। কেন মহাবিদ্রোহ ব্যর্থ হলো? ইংরেজদের মতন রণকৌশলগত অভাব বা ত্রুটি থেকে ছিল। আউটরাম, লরেন্স যেমন সুযোগ্য নেতৃত্ব দিয়েছিল, যুদ্ধ করার যে পারদর্শিতা ছিল ভারতীয়দের মধ্যে অযোধ্যার রানী ঝাঁসি রানী লক্ষ্মীবাঈর ছিল না, বিহারের কোনওয়ারের সঙ্গে ছিল না, দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহর ছিল না, নানা সাহেবের ছিল না, তাতিয়া তোপির ছিল না, যার জন্যে স্যার লরেন্স, আউটরাম এরা যে পরিমাণে কূটনীতি অবলম্বন করে, যুদ্ধের রণকৌশল অবলম্বন করে এই ভারতীয়দের পরাজিত করতে পেরেছিল, সেটা সেই রণকৌশল এদের ছিল না। দুই, সামরিক দক্ষতা ছিল না, ভারতীয় সেনাদের সামরিক দক্ষতাও কম ছিল। উন্নত অস্ত্রশস্ত্রের অবশ্যই অভাব ছিল, এটাও একটা কারণ। এক সময় একটা বিদ্রোহ চারিদিক থেকে ব্রিটিশ বিরোধী হয়নি। আজকে বাংলা, কালকে মহারাষ্ট্র, পরশুদিন পাঞ্জাব, তারপর দিন উত্তরপ্রদেশ, তারপর দিন কানপুর, তারপর দিন অযোধ্যা, তারপর দিন লখনৌ, তারপর দিন দিল্লি। কি করে হবে? একটা শত্রুকে যদি একসঙ্গে চারিদিক থেকে তার উপর আক্রমণ করা যায়, সেই শত্রু কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। তো ব্রিটিশরা শত্রু, কি করছি আমরা শত্রুকে মারবার জন্য? আজকে বাংলা থেকে ব্রিটিশদের মারছি, কালকে অযোধ্যা থেকে, পরশুদিন উত্তরপ্রদেশে লখনৌ থেকে। তো এইভাবে যদি এলোমেলো ভাবে, অনিয়মিত ভাবে যদি শত্রুকে পরাজিত করতে যায়, সেই শত্রু কখনো পরাজিত হতে পারবে? হবে না। এবং তারা তার প্রতিরোধ করতে পারবে। যেমন মহাবিদ্রোহে রেল লাইনের উন্নত যোগাযোগ ব্যবস্থা দিয়ে তারা এই সমস্ত বিদ্রোহকে দমন করেছে, তাহলে এটাও একটা কারণ। তাহলে উন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত অস্ত্র শস্ত্র, একই সময় বিদ্রোহ না হওয়া, হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য থাকলেও শিখ গোর্খা এরা কিন্তু এই মহাবিদ্রোহ সামিল না হওয়া, এটাও আর একটা কারণ। আর তারপরে আরো কারণ আছে, যেমন সিপাহী বিদ্রোহ যার নেতৃত্ব দিয়েছে সব সামন্ত শ্রেণীর লোক, নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য। খোদ সিপাহী বিদ্রোহের প্রধান নেতা দ্বিতীয় বাহাদুর কথা শোনো, দ্বিতীয় বাহাদুর শাহ তাকে অপমান করেছিল, তার পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থাপনা করেছিল, তাকে বেতনভোগ মানে একটা ভাতা দিত, সে ভাতা থেকে তাকে বন্ধ করার একটা ব্যবস্থাপনা করা হয়েছিল। তিনি খেপে গিয়েছিলেন, তার জন্য মহাবিদ্রোহ সামিল হয়েছে। কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্যটা গ্রাস করেছে লর্ড ডালহৌসি, তার জন্য হযরত মহল তিনি আন্দোলনে নেমে চলে এসছে। ঠিক সেম ঝাঁসি রানী লক্ষ্মী, অর্থাৎ ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, কুনওয়ার সিং, না দ্বিতীয় বাহাদুর শাহ, নানা সাহেব, তাতিয়া তোপি, এরা বিহারের হচ্ছে কুনওয়ার সিং, এরা কিন্তু যে যার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য এই মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিল। ভারতবর্ষব্যাপী দেশপ্রেম, জাতীয়তাবোধ এটা জাগরিত করবার জন্য এরা কেউ কিন্তু আন্দোলনে সামিল হয়নি। যদি হতো তাহলে একটা পরিকল্পনাহীন একটা আন্দোলন সারা ভারতবর্ষব্যাপী ভারতবর্ষের মানুষ দেখতো না 1857 সালে। পরিকল্পনাহীন অর্থাৎ সুনির্দিষ্ট পরিকল্পনা নেই, সুনির্দিষ্ট নেতৃত্ব নেই। যে নেতৃত্বকে ভারতের সম্রাট রূপে প্রজেক্ট করলো দ্বিতীয় বাহাদুর শাহ, তিনি গোপনে ব্রিটিশদের সঙ্গে যোগাযোগ রাখছেন, এর ইতিহাস আমরা ইতিহাস খুললে পাই। তাহলে এর মধ্য দিয়ে যদি সর্ষের মধ্যে যদি ভূত থাকে, সুযোগ্য নেতৃত্ব যদি না থাকে, উপযুক্ত পরিকাঠামো যদি না থাকে, উন্নত অস্ত্রশস্ত্র যদি না থাকে, একসঙ্গে যদি আন্দোলনটাকে সংঘবদ্ধ করা না যায় এবং দেশপ্রেম, জাতীয়তাবোধ, স্বাধীনতার আকাঙ্ক্ষা, মুক্তির স্পৃহা সেটা যদি না থাকে, তাহলে সেই আন্দোলন বা সেই বিদ্রোহ কি করে সফলতার মুখ দেখবে? কখনোই মুখ দেখবে না। থুবড়ে পড়েছে, মহাবিদ্রোহ ব্যর্থ হচ্ছে। তারপরে ভারতীয়দের মধ্যে একটা শ্রেণী এতে অংশগ্রহণ করলো না, যাদেরকে আমরা জানি বীরের জাতি, সেটা হচ্ছে শিখ, গোর্খা, রাজপুত, এদের মধ্যে অনেকেই অংশগ্রহণ করেনি, ফলে মহাবিদ্রোহ ব্যর্থ হচ্ছে। তাহলে এই প্রশ্নটাও আমি রেখেছি।
তাহলে প্রথম প্রশ্ন রেখেছিলাম 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলার যৌক্তিকতা কি। পাশাপাশি সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণ খুব ইম্পর্টেন্ট, লর্ড ডালহৌসির কুশাসন ও যাতে রাজ্যগ্রাস, লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতি, লর্ড ডালহৌসির যুদ্ধ জয় নীতি, নেক্সট ও লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি। এগুলো আমার স্টুডেন্টদের আমি করিয়েছি, আমি বলবো তোমরাও এই প্রশ্নটাও কিন্তু দেখে যাবে। আমি এটা অবশ্যই রাখিনি, কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দেখে যাবে। নেক্সট বললাম সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণগুলো কি, সেটা বললাম। তারপর নেক্সট কি, মহারানীর ঘোষণাপত্র কি বা টিকা টাইপের মহারানীর ঘোষণাপত্র কত সালে, 1858 সালে মহারানীর ঘোষণাপত্র জারি হলো সিপাহী বিদ্রোহের পর। এই ঘোষণাপত্রকে ঐতিহাসিক কি বলছেন, রাজনৈতিক ধাপ্পাবাজি বলেছেন, তাই তো। কেন বললেন, কারণ মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল, মূল উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন করা যে কোনো প্রকারে। তার জন্য যদি আমাকে ভুল প্রতিশ্রুতি দিতে হয় আমি দেব, এবং দিয়েও ছিল। মহারানী ভিক্টোরিয়া ঘোষণার মধ্য দিয়ে আমরা যে পাই, আমি বলছি সেই শর্তগুলো তিনি কি কি বলেছিলেন, কিন্তু সবগুলো কিন্তু কার্যকর হয়নি। শুধুমাত্র ভারতীয়দের পক্ষ থেকে দ্বিতীয়বার যাতে এই রকম একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন এই ভারতে যাতে না ঘটতে পারে, তার জন্য মহারানী টোপ হিসাবে তার ঘোষণাপত্রগুলো জারি করেছিল। ভারতবর্ষ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশের একটা রত্ন, এখান থেকে প্রচুর পরিমাণে সম্পদ নিজের দেশে নিয়ে যেত এবং নিজের দেশের সমৃদ্ধি ঘটাতো। ভারতবর্ষ ওদের ছিল তলোয়ারের মতো, তারা যেতে ভারতবর্ষকে কেটেছে এবং এইখান থেকে যাওয়ার সময় ভারতবর্ষ অর্থাৎ আসতে যেতে দুদিকে কেটেছে। ওদের পণ্য এখানে বিক্রি করে ভীষণ পরিমাণে লাভজনক পণ্যগুলো করে এখানে বিক্রি করে সে এখান থেকে অর্থ নিয়ে গেল। আবার সেই পণ্য উৎপাদন করবার জন্য যত কাঁচামাল লাগবে সেটাও এই ভারতবর্ষ থেকে কম দামে কিনে নিয়ে চলে গেল। এটা তো গেল। এই মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্রে কি বলা হলো, তিনি দেখলেন, অনুসন্ধান করলেন 1857 সালে ভারতবর্ষব্যাপী সিপাহী বিদ্রোহের কারণগুলো কি, কারণগুলো অনুসন্ধান করলেন, করে তিনি বুঝলেন যে যে কারণের জন্য সিপাহী বিদ্রোহ হচ্ছে সেই কারণগুলোকে আমাকে অ্যাবলিশ করতে হবে, ধ্বংস করতে হবে। কি, দত্তক পুত্র তিনি বললেন এবার থেকে নিতে পারবে, অর্থাৎ সত্য বিলোপ নীতি ত্যাগ করলেন। যে লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রয়োগ করে তিনি বিভিন্ন রাজ্যগুলোকে দখল করে নিয়েছিলেন। মহারানী ভিক্টোরিয়া বলল এবার থেকে অপুত্র রাজারা, পুত্রহীন রাজারা তারা এবার দত্তক নিতে পারবে। প্রথম, এবার থেকে ভারতবর্ষে ব্রিটিশ আর কোনো নতুন রাজ্য বিস্তার করবে না। এবার থেকে ভারতবর্ষে ধর্মীয় ব্যাপারে ব্রিটিশ সরকার কোনো হস্তক্ষেপ করবে না। এবার থেকে ভারতবর্ষে ব্রিটিশ সরকার উচ্চ পদগুলো ভারতীয়দের জন্যই রেখে দেবে, নিয়োগ করা হবে। এবার থেকে এই ভারতবর্ষের ব্রিটিশের বিরোধী যদি কোনো কথা থাকে বা সমালোচনা লেখা বা সংবাদপত্র বা পত্রপত্রিকায় সমালোচনা করার অধিকারও ব্রিটিশ সরকার পাবে। কুশাসনের অজুহাতে ভারতবর্ষে ব্রিটিশ সরকার আর কোনো রাজ্য দখল করবে না। এইগুলো কিন্তু বললেন মহারানী ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া তার ঘোষণাপত্রে, এবং ভারতবর্ষের দায়িত্ব তিনি নিয়ে নিলেন 1858 সালে। তারই প্রতিনিধি হয়ে প্রথম ভারতীয় ভাইসরয় বা রাজ প্রতিনিধি হিসাবে লর্ড ক্যানিংকে আমরা পাই। এই মহাবিদ্রের এই কানগুলো, এই পয়েন্টগুলো সুন্দর করে গুছিয়ে লিখে আসতে হবে। এই প্রশ্নটা কিন্তু আমি রেখেছি। দেখো নেক্সট আরো আছে মহাবিদ্রের রাজনৈতিক কারণ, যেটা আমি একটু আগে বললাম, সেটা কিন্তু আমি রেখেছি। নেক্সট হচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই স্মরণীয় কেন। তারপরে প্রশ্ন, মহাবিদ্রোহে হিন্দু মুসলমান ঐক্য টিকা এবং মহাবিদ্রের প্রকৃতি লেখো। এই মহাবিদ্রের প্রকৃতি লিখতে গেলে তোমাকে কিন্তু ঐতিহাসিকের মতামত দিতে হবে। কার্ল মার্কস কি বলছেন, চার্লস নর্টন কি বলছেন, সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ডিসরায়েলি, তিনি কি বলছেন, রমেশচন্দ্র মজুমদার কি বলছেন, সুশোভন সরকার এই বিদ্রোহকে কি বলছেন, বীর বিনায়ক দামোদর সাভারকার এই বিদ্রোহকে কি বলছেন, তারা যেটা বলছেন সেটা নিয়েই কিন্তু পয়েন্ট হবে। কারণ কেউ বলছেন এটা সিপাহী বিদ্রোহ, কেউ বলছেন এটা সামন্ত বিদ্রোহ, কেউ বলছেন এটা ভারতের স্বাধীনতা সংগ্রাম।
এইগুলো কিন্তু আছে এই পয়েন্টের মধ্যে। তাহলে আজকে আমি অধ্যায় ধরে ধরে আবারও যে প্রশ্নগুলো মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি দিতে থাকবো। তোমরা এই চ্যানেলটা অবশ্যই দেখতে থাকবে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। মহাবিদ্যের ফলাফল এরপরেও কিন্তু আমি আমার স্টুডেন্টদের করিয়েছি। তারপরে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব এবং এটাকে সিপাহী বিদ্রোহ বলা যায় কি, এই প্রশ্নগুলো কিন্তু করিয়েছি। কিন্তু আমি বলবো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে এবং এখনো যা সময় আছে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এই জিস্ট প্রশ্নগুলোর উত্তরটা যদি মনে থাকে এবং সেটা যদি লিখতে পারো তোমাদের কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।